প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাসে মেনলি আমরা কথা বলবো শঙ্খ ঘোষ রচিত নিঃশব্দে তর্জনী এই প্রবন্ধটি নিয়ে। এই প্রবন্ধটি নিয়ে কথা বলার মূল কারণ এটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের 5th সেমের ইউজি স্তরে এই প্রবন্ধটা জায়গা দখল করেছে বা যেখানে সিলেবাসে এসেছে। তো দেখো, প্রথমেই আমি নিঃশব্দে তর্জনী নিয়ে যদি কথা বলি, তাহলে দেখো প্রথমে কি প্রশ্ন আসছে। নিঃশব্দের, নিঃশব্দ মানে নেই শব্দ যাতে, মানে শব্দহীন, মানে নির্বাক। আর তর্জনী মানে আঙুল, মানে নির্বাক অঙ্গুলি, মানে নির্বাক নির্দেশিকা, মানে শব্দহীন। শব্দহীন কি? আসলে আমাদের অনেক কথা, অনেক ভাবনা আমরা কথায় প্রকাশ করি না, আমরা অনেক সময় নীরবেও অনেক কিছু বলে থাকি। নিঃশব্দ মানে শব্দহীন, তর্জনী মানে অঙ্গুলি। তাহলে কি কোনো শব্দহীন অঙ্গুলি, না মূলত অন্য কোনো কিছুকে নির্দেশ করছে? সেটা আমাদের এখানে একটু ভাবতে হবে। অর্থাৎ নিঃশব্দের তর্জনী কোনো অনুভূতিকে নির্দেশ করছে কিনা সেটাও একটু দেখতে হবে। একটু আত্মকথন রীতিতে গল্পের ভঙ্গিমাতেই প্রবন্ধটা লেখা আছে। প্রাবন্ধিক শঙ্খ ঘোষ, যদিও তাকে তোমরা কবি হিসাবে চেনো, বাট এখানে তার প্রবন্ধে একজন সাহিত্য সমালোচক হিসাবে মনের অনুভূতিকে তিনি প্রকাশ করতে চেয়েছেন। সেখানে প্রকাশ করতে গিয়ে প্রথমেই তিনি বলেছেন, দাগ দিয়ে রাখতে পারো, বড় শক্ত ধাঁধা জানে ছোট্ট একটি মেয়ে। বড় শক্ত ধাঁধা জানে ছোট্ট একটি মেয়ে। কীরকম ধাঁধা? ধাঁধা একটা ধন্দ, একটা ভাঙানি, একটা প্রহেলিকা, কুহেলিকা। কীরকম না, কথা বললেই কোন জিনিস ভেঙে যায়? বড় শক্ত ধাঁধা জানে একটা ছোট্ট একটি মেয়ে, কথা বললেই কোন জিনিস ভেঙে যায়? কথা বললেই কোন একটা জিনিস ভেঙে যায়। আরও শক্ত জানতেন অবশ্য, দেখতে দেখো দার্শনিক কিয়েরকেগার্ড তার ডায়েরিতে যখন তিনি প্রশ্ন করেন, ঈশ্বর বিষয়ে মানুষের কি কিছু বলার অধিকার আছে আরেক মানুষকে? কেননা তখন তো তার মনে হয় টুকরো টুকরো হয়ে যাবে পরমের সঙ্গে সম্পর্কে, আর সেই সম্পর্কেরই তো অন্য নাম নীরবতা। এটা খুব বাস্তব একটা বিষয়। ওয়ার্ডস হ্যাভ এ লট অফ পাওয়ার, কথার ক্ষমতা অনেক, শব্দের ক্ষমতা অনেক। নির্দয় শব্দ মানুষকে আঘাত করতে পারে, দয়ালু শব্দ কাইন্ড ওয়ার্ড মানুষকে খুশি করতে পারে, মানুষকে প্রসন্ন করতে পারে। তো এইরকম একটা বিষয় দিয়ে একটা ছোট্ট মেয়ের ভাবনা, মনের ভাবনা, যে কথা বললেই কোন জিনিস ভেঙে যায়, ভঙ্গুর মনের ভাবনা, নীরবতা ভেঙে যায়। আজ যদি আমরা এখানে নীরবতা পালন করি, সেই নীরবতা কখন ভেঙে যায়? যখন আমরা কথা বলি। ঠিক তারপরেই দার্শনিকদের তত্ত্ব এনে বললেন, দার্শনিক কিয়েরকেগার্ডের কথা এনে বললেন যে তিনিও নীরবতার দিকে অঙ্গুলি নির্দেশ করছেন। কিন্তু এমনও কথা কি নেই যাতে নীরব গড়ে ওঠে? কথা মানে বাক্য, স্ফুরণ, কথা বলছি, শব্দ হবে। এমনি কথা মানে কি? ওয়ার্ড, ওয়ার্ড মানে টক, টক ওয়ার্ড মানে শব্দ। তো সেক্ষেত্রে মুখ থেকে, বাকযন্ত্র থেকে নির্গত ধ্বনি হবে, বাট সেই ধ্বনি কি করে নীরব হবে? হতে পারে না। এটা যেন অনেকটা সেই অন্ধকার আলো তৈরির মতো। আমরা দিনের বেলা, এখন বর্তমানে বিশ্বকাপ ক্রিকেট চলছে, আমরা দিনের বেলা সেক্ষেত্রে কি না প্রজেক্টর লাগাবো। কি বলছি না, এমন কোনো ডাইনামা, এমন কোনো লাইট আবিষ্কার হয়ে যায় যেটাতে কালো আলো বেরোবে। এখন কালো আলো বেরোনো কি সম্ভব? কোনোদিনও সম্ভব হয় না কখনো, কারণ কালোর বিপরীত আলো। ঠিক একইভাবে কথা আর নীরবতা একসাথে হতেই পারে না। এখন ইচ্ছা করে যেমন তেমন বলতে, খুব আপনভাবে, কাঁচা রকমে, খুব ছোট্ট আর খুব সহজ, এমন যে পড়ে মনে হবে কিছুই নেই, বা এর মধ্যে মনে হবে যে আধুনিকতার নাম শোনা হয়নি, যেন বা পড়া হয়নি কোনো সাম্প্রতিক। মনে হবে তাহলে আর লেখা কেন এই কবিতা? বড় বেশি বেড়ালের চোখ, দেখো বেড়ালের চোখ, ধূর্ত বেড়ালের চোখে ভরে গেল সমাজ। চাতুর্য বড় অনায়াস, সুলভ, সর্বসাধ্য। এখন বর্তমান পরিস্থিতিও খোলা করে একজন আরেকজনের চোখে তাকাবে, এইটাই হয়ে উঠল শক্ত। এখন আর অনুভূতি নিয়ে কেউ কারো দিকে তাকায় না, প্রত্যেকটা তাকানিতেই যেন রেগে গেছে চাতুর্য। তাই এখন অপ্রতিভ মুখ নিয়ে দাঁড়াতে ইচ্ছে হয় সবার সামনে, অপরিচিতদের মধ্যে হঠাৎ ঢুকে পড়ার মতো। এখন আমরা কি করি? মিষ্টি হাসি হেসে হ্যাঁ ভালো আছেন তো বলে সরে পড়ি। মনে হয় যেন খুব বেশি বলা হয়ে গেল এই একদিনে। আচ্ছা, সমস্ত দিনের পর গভীর রাতে বাড়ি ফিরে গ্লানির মতো লাগে। কথা কথা কথা, টক ওয়ার্ড, যেন একটু চুপ ছিল না, কোথাও থাকতে নেই, হাতে হাত রাখতে নেই। যে নীরবকে দাগ দিয়ে রাখা খুঁজতে বেরিয়েছিল সবাই মিলে, কথাই সেসব মিলিয়ে গেল বাতাসে, যেন সেসব জানতে নেই কখনো। কেউ কারো চোখে তাকায় না, বানানটা ভুল আছে, চোখে তাকায় না, কিন্তু সবাই সবার মুখ দেখে। এটা ঘটনা, এখন চোখে চোখ রেখে কথা বলতে পারে না। আর সেটা খুব জানা হয়ে গেছে বলে, যেমন করে বিকেলের সাজে মেয়েরা, আমরা সব লোক পুরাণের গুঁড়ো মেঘে ঘুরে বেড়াতে ভালোবাসছি, হতে যাচ্ছি স্বয়ং পুরাণ। কিন্তু চৈত্রের হাওয়ার টানে মায়াবী পুরাণ যদি খসে যায়, একটি বরং মুখোশ ভালো মনে হয়। বরং অর্থাৎ যদি সমস্ত প্রাচীনত্ব খসে গিয়ে নতুন মুখ আর মুখোশ, এর যদি মুখোশটা হয় তাহলে মুখোশ ভালো মনে হয়, ভালো সেটা মনে হয়, মুখটা খুঁজে পাই না।
কবি সবারই মধ্যে রাখতে রাখো লুকিয়ে থাকবে ভিড়ে সকল সাজের মুখোশ নিয়ে। আজকে আমাদের মধ্যে যারা এখানে প্রেজেন্ট আছে তাদের প্রত্যেকের মধ্যে কোথাও না কোথাও কেউ কবি হতে পারেন, কোথাও না কেউ কবি হওয়ার জায়গা থাকছে। তো সেইখানে সকল সাজের মুখোশ নিয়ে এখন আর ইচ্ছে কি হতে পারে ভালো স্মরণ? এখন ইচ্ছে হয় তার মধ্যে খুব আড়াল থাকতে, কাঁচা জীবন, সবুজ কথার ছায়া। কবিরা নীরবতা খোঁজেন, কবিরা একাকিত্ব খোঁজেন, কবিরা মনের অনুভূতি চুরি করেন। মানুষের মধ্যে থেকে কবিরা সেই নীরবতা খুঁজতে ভালোবাসেন। সেই ভালোবাসা থেকে এখানে কবিতার নিজস্ব ভাবনা বা ধ্যান ধারণাকে ব্যক্ত করেছেন। তাই মনে হয় লিখতে হবে নিঃশব্দে কবিতা, দাগ দিয়ে রাখো। তাই মনে হয় লিখতে হবে নিঃশব্দে কবিতা এবং নিঃশব্দ কবিতা। নিঃশব্দে কবিতা মানে কি? শব্দহীন না করে কবিতা। আর নিঃশব্দ কবিতা, যে কবিতা কোনো শব্দ করে না, যে কবিতা নির্বাক কবিতা হয়েও সমাজের একটা পরিবর্তনশীলতা নিয়ে আসে। শব্দই জানে, দাগ দিয়ে রাখো, কেমন করে সে নিঃশব্দ পায়। এই শব্দ, কবির কলমের শব্দই জানে কেমন করে সে নিঃশব্দ পায়, ঐশ্বসূত্র না ছিঁড়েও, অর্থাৎ তার ঐশ্বরিক সূত্র ও যেটা আত্মসূত্র সেটা না ছিঁড়েও। তার জন্য বিষম ঝাঁপ দেওয়ার দরকার আছে দুঃসহ আড়ালে থেকে। দুঃসহ কেননা অন্তরালে সহ্য করাই মানুষের পক্ষে, দাগ দিয়ে রাখো, সবচেয়ে কঠিন। কবিকে তো আজ সবটাই খেয়ে ফেলেছে মানুষ, তাই মানুষের এই শেষ দায়টা মেনে নিয়েও ঘুরছে সে। অন্তরাল ভেঙে গিয়ে এক শরীর দাঁড়াতে চাইছে অন্য শরীরের সামনে। তা যদি না হয় তাহলে সহ্য যায় পেরিয়ে, কিন্তু তবু সেই দুঃসহ আড়ালে বসে সে তৈরি রাখবে একটা, দাগ দিয়ে রাখো, দৈনন্দিনের মুখোশ। তাকে কেউ চিনবে না, আঙুল তুলে বলবে না, দাগ দিয়ে রাখো, এই লোকটা কবি। আর তার ভিতর থেকে গোপনে জন্ম নেবে নিঃশব্দ কবিতা। বর্তমান সময় একটা ভয়ঙ্কর নৈরাশ্যবোধ গ্রাস করেছে যুব সমাজকে আরম্ভ করে, সর্বত্রই সব কিছু গ্রাস করেছে। সেই গ্রাসের মাঝে আমরা যদি দেখি, সেই গ্রাস করা সমাজ, গ্রাসিত সমাজ, সেখানে কিন্তু কবি সত্তা হারিয়ে গেছে। তাই কবিকে এখন নিঃশব্দে কবিতা লিখতে হবে, যে কবিতা মানুষের অনুভূতি নিয়ে লেখা হবে, যা শব্দহীন কবিতায় পরিণত হবে। মনে কি হয় না যে জীবনানন্দ আমাদের শেখাননি সত্যিকারের কিছু? যা ছিল তার পরিধান, যে সমস্ত আসবাবের মতো সাজানো ছিল কবিতার ঘরে ঘরে, যা কিছু কেবল ব্যক্তিগত বলেই শ্রদ্ধে এবং ত্যায্য, তাকে কেবল তারই উপর হামলা হলো জাদুঘরে মৃত শরীর টেনে আনার মতো। কিন্তু কোথায় গেল, দাগ দিয়ে রাখো, তার স্বচ্ছ নীরবতার পর্দাখানা? কোথায়? কেবল তারই কাছে তো হওয়াতে মানে তারই কাছেতে হওয়া তো নত জানো, তো হতো আর কি, নত জানো অর্থাৎ মাথা নত করা। নিঃশব্দের কবিতা, নিঃশব্দ, শব্দহীন নীরবতা, এটা কবিদের গ্রাস করেছিল, যেটা আমরা দেখেছিলাম রবীন্দ্র পরবর্তী সময়ে জীবনানন্দের কবিতায়। অধিবাস্তববাদ, পরাবাস্তববাদ তার কবিতাকে গ্রাস করেছিল। সেই কবিতায় যে নিঃশব্দ ছিল, শব্দহীনতা ছিল, সেটার কাছে যেন আধুনিক কবিরা আত্মসমর্পণ করলেন। সুলভ সুলভ সুলভ, এত সুলভ বড় বাজার, দিক দিগন্তে স্ফুলিঙ্গের মতো উৎক্ষিপ্ত হয়ে যাওয়া, আজ যেমন অকাতর বলেই আমরা ভেঙে পড়ছি বড় রাস্তার মাঝখানে। মজ্জার ভিতরে গর্ব কই, উপেক্ষা কই, মুখ ঘুরিয়ে উদাসীন সরে দাঁড়ানো কই। এখন আমরা দাম্ভিক কিন্তু দাগ দিয়ে রাখো গর্বিত নয়, নির্জীব কিন্তু উদাসীন নয়, লুব্ধ কিন্তু লিপ্ত নয়। পাঁচ মাথার ভিড়ের মধ্যে দাঁড়ালে ভাসিয়ে নিয়ে যাবে স্রোত, কেবল এই ভয় নিয়ে দাঁড়িয়ে আছি কাগজের ফুলের মতো খসখসে ব্যালকনিতে। দাগ দিয়ে রাখো, কাগজের ফুলের মতো খসখসে ব্যালকনিতে, রঙিন বাট মসৃণ নয়, জীবন বিস্বাদ হয়ে গেছে। কিন্তু এই রঙ্গিনী কাকুলির মধ্যে তা থেকে যেতে হবে, তারই সংঘর্ষের ভিতর থেকে বাড়িয়ে দিতে হবে নিঃশব্দের তর্জনী। দাগ দিয়ে রাখো, কবিতা এখন সেই তর্জনী খুঁজে বেড়ায়। তবে কি ফিরে যাওয়া প্রকৃতিতে, যেখানে নীরবতা ছিল? আরে প্রকৃতি সে তো ছাড়ে না কখনো, তার সঙ্গে রয়ে গেছে দিন রাতের লড়াই। কিন্তু ফিরে যাওয়া নয়, কেননা প্রকৃতিও বিষম বাচাল। মৌন জানে মৌনতা, নীরবতা জানে শুধু মানুষেরই বুক। দুইয়ের মধ্যে সম্পর্কে আছে মৌনের বীজ, যেমন জানতেন কিয়েরকেগার্ড, একজন দার্শনিক। সেই বীজ ফিরেতে পেতে চায় শুধু যাপনের নির্যাস। যাপন যাপন, টিকে থাকা, জীবনযাপন, আছি আছি আমি আছি। এই ধ্বনি যখন শোনা যায় প্রশ্বাসের আবর্তে, কেবল তখনই দল বাঁধা শব্দ ধাবিত হয়ে চলে যেতে হয় শেষই নীরবের দিকে। হয়তো এখন সেই কবিতার খোঁজ দেবে কেউ। নিঃশব্দ অনায়াস নিবিড় আয়তনের কবিতা, মৃত্যুর পাশাপাশি। মৃত্যু যেমন নিঃশব্দ আছে, নিঃশব্দের কবিতাও নিঃশব্দ আছে। দাগ দিয়ে রাখো, নিঃশব্দ অনায়াস নিবিড় আয়তনের কবিতা, মৃত্যুর পাশাপাশি। যে ফুল তুলে আনি
আর হাতে পায় যে ফুল, এই দুইয়ের মাঝখানে এক অবাচ্য নিঃসত্ত্বকে দেখতে চেয়েছিলেন কবি উনগারত্তি। দেখতে দেখো কবি উনগারত্তি সেই ফুল যা শব্দেরই অন্য এক নাম ছিন্ন করে এনেছিল, টেনেছিলেন তিনি নীরবতা থেকে, কেবল নীরবতার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। যেখানে কণ্ঠ ফিরে পাই তার সুঠাম স্বর, গতি ভিতরে ভিতরে জায়গা রেখে দেয় জ্যোতির জন্য, ছন্দের জন্য, আমাদের জন্য কে এনে দেবে শব্দ মধ্যগত। দেখতে দেখো সেই অবাচ্যতা, অপ্রকাশতা। দুটো বিষয় আমাদের ভাবতে হবে। এই যে একটা প্রবন্ধ অনেকটা মাথার উপর দিয়ে চলে গেল হয়তো। নিঃশব্দের তর্জনী, নিঃশব্দ মানে কি শব্দহীন, তর্জনী মানে কি অঙ্গুলি। একজন এই অঙ্গুলি কাকে কি করে, এই আমি যদি আঙুল তুলি আঙুলটা কি করবে, নির্দেশ করবে কাকে। তাহলে নিঃশব্দ, শব্দ কাকে নির্দেশ করবে, শব্দহীনতা কবিকে নির্দেশ করবে। কবি নিঃশব্দে লিখবেন নিঃশব্দ কবিতা, কবি আহামরি চিৎকার করে লিখবেন না, কবি সেখানে নিঃশব্দের ভরে লিখবেন শব্দহীন কবিতা। তবেই তার অন্তরাত্মা সেখানে সার্থকতা পাবে, কবি সত্তার জাগরণ ঘটবে। এই ছিল কবিতা এবং কবিতার মূল বিষয়বস্তু। এই প্রবন্ধের মূল বিষয়বস্তু নিঃশব্দের তর্জনী, শব্দহীন মানে কবিতা কিভাবে লেখা হবে, নিঃশব্দের কবিতা কিভাবে লেখা হবে, সেই ভাবনা নিয়েই তৈরি হয়েছে নিঃশব্দের তর্জনী। এই ছিল আজকের ক্লাস। ফিরে আসবো অন্য কোনো ক্লাস নিয়ে, ততক্ষণ সঙ্গে থেকো, স্টে টিউনড।